সীমান্তবর্তী যে এলাকা সেখানে জামাতের প্রভাব বাংলায় কতটা প্রভাব করতে পারে? দেখুন, বাংলাদেশে বা যে কোনো রাষ্ট্রে আমাদের প্রতিবেশী তো আর ফুলের টব নয়, তাকে সরিয়ে দেওয়া যায়। প্রতিবেশী মানে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হয়। সেটাই রাখা সম্ভব হয় যদি গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়। আমরা আশাবাদী গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠিত হবে, ভারতের সঙ্গে সেখানে কথাবার্তা চলবে। তার কারণ আমরা আমার দেশের মধ্যে যে লড়াই লড়ি না কেন ভারতের মানুষকে বাঁচাবার জন্য, তাদের সুরক্ষার জন্য, কিন্তু আমরা মনে করি ভারতবর্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে নাগরিক হিসাবে, সেই সিদ্ধান্তের ভুল হলে নিশ্চয়ই আমরা ধরাবো, পার্লামেন্টের ভেতরে বলবো, যেটা হামেশা রাহুল গান্ধী বলেন। কিন্তু সরকারের পক্ষে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিষয়ে বলবো। কিন্তু এই সরকার আন্তর্জাতিক বিষয়ে তো কোনো ডিসকাশনই করে না, তাদের পারদর্শিতা নেই, তারা পররাষ্ট্র নীতিতে ফেল, তারা বর্ডারে ফেল, তারা কূটনীতিতে ফেল। তো সেই জায়গায় কি হবে আমি জানি না, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে ভারতবর্ষ সব থেকে বেশি আমার মনে হয় আইপিএস অফিসার, সমাজের সমস্ত ধরনের যে অধিকার, সেই অধিকার এই সম্প্রদায়গুলোকেও দিতে হবে, তাদের যোগ্যতাকে বাড়াতে হবে। তার জন্য সরকারকে অনুদানের মধ্যে দিয়ে তাদের ওই যারা যোগ্য তাদের সমকক্ষ করতে হবে। এই জায়গায় আমাদের দাবি, এবং সেই মতো আজকের এই প্রেস কনফারেন্স এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাই এই সম্প্রদায় সঠিকভাবে বাংলার মাটিতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক। আপলোড করেছে, সাদা পেজ আপলোড করে দিয়েছে, সংবাদপত্রের কাটিং আপলোড করেছে এবং কড়া পদক্ষেপ তাকে বার্তা দিয়েছে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজকে আমরাকে বলি, আমি না এই রাজ্য সরকার না এই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন এদের ফিজিক্যালি যতক্ষণ পর্যন্ত বিষয়টি সারফেসে না আসছে কোনো কমেন্টস করা মুশকিল। কারণ দুজনেই আবার বলছি ওই বাইনারি পলিটিক্স করছে। কারণ আজকে আপনারা সারাদিন চালাবেন সাদা নথি পেশ হলো এই বলে, কোন ছেলেটা ইন্টারভিউ দিতে গিয়ে দেখা গেল সেখানে এতদিন ধরে কোনো ইন্টারভিউ হচ্ছে না, কোনো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হচ্ছে না সরকারি জায়গায়, এটা কেউ বলছে না। তো এই বেকাররা কোথায় যাবে, কি বলবে? আপনাকে বলি, বামফ্রন্ট আমলেও বেকার ভাতা ছিল, এখনও রাজ্য সরকার বেকার ভাতার অ্যানাউন্স করেছে, আমি ওয়েলকাম করি। এই যে লক্ষ্মী সাথীর টাকা বাড়ানো ওয়েলকাম করি। কারণ করোনার সময় রাহুল গান্ধী বলেছিলেন 7,500 টাকা করে দেওয়া দরকার। কারণ এককালীন টাকা হলে ইকোনমিক্সের কথায়, আমি তো আর নরেন্দ্র মোদীর মতো বলবো না হার্ভার্ড আর হার্ডওয়ার্ক, আমি হার্ডওয়ার্ক, হার্ভার্ডের কোনো দরকার নেই। ইকোনমিক্স বলে পারচেজিং ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন, ক্রয় ক্ষমতা। এই ক্রয় ক্ষমতা না বাড়লে তাহলে অর্থনীতি সচল হবে না, দরকার আছে। কিন্তু আমাকে বলুন তো, আপনি কতদিন দেবেন? আপনাকে তো ওয়েলথ জেনারেট করতে হবে। অর্থাৎ আপনি চায়ের দোকানে 1 টাকা দিলেন, 1 কাপ চা খেলেন, আবার তার থেকে 1 টাকা নিলেন, আবার চা খেলেন, টাকাটা তো 1 থেকে গেল। ওই টাকাটাকে তো আপনাকে সার্কুলেট করতে হবে, ওই টাকাটাকে তো আপনাকে ঘোরাতে হবে। ঘোরানো মানে ওর হাত থেকে আমার হাতে চলে আসা নয়, ওখানে আরও জিনিস ক্রয় করতে হবে, আরও জিনিস সেল করতে হবে, আর জিনিস তৈরি করতে হবে। তো অর্থনীতির বিষয়টাকে যদি সচল না রেখে অচল করে দেওয়া হয়, তার পরিণামই বাংলা আজকে ভোগ করছে। আর সেজন্য বাংলায় যখন 2 দেনা থাকে সেটা 8 হয়ে গেছে। আর ভারতবর্ষে যেদিন কংগ্রেস চলে যায় 55 লক্ষ 2014 সালে 55 লক্ষ হাজার কোটি টাকা দেনা ছিল। আজকে ভারতবর্ষের দেনা, যে বিজেপি এত চিল্লাচ্ছে, 2,10,000 কোটি টাকা, 210 লক্ষ হাজার কোটি টাকা। 55 থেকে 210 লক্ষ হয়ে গেছে। টাকার দাম কোথায় পড়েছে? তাই তো রাহুল গান্ধীকে ভয় করছে, তাই তো তার মেম্বারশিপ আজকে রদ করার কথা ভাবছে, যাতে আর সে কোনোদিন নির্বাচনে লড়তে না পারে। কারণ